রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। শুনছো মা, আমায় ছেড়ে থাকতে না পেরে বঙ্কু ফিরে এসেছে, মাইনেও নেবে না। বেশ তো, পাগলের কথায় তুই রাগ করেছিস নাকি? ও পাগল? দেখো কে, ওর ঘরে আমার শাড়ি, আমার চুল, আমার জুতো এসব জড়ো করা আছে। হারামজাদাকে রোজ পা টিপতে দিতাম, ঘুমিয়েও পড়তাম এক একদিন। মা গো! আহা, কি যে সব বলিস। আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়। কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম বিহারের দুমকা শহরে 1908 সালের 19শে মে। 1928 সালে তাঁর প্রথম গল্প অতসী মামি প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়। এরপর তাঁকে আর থেমে থাকতে হয়নি। একে একে লিখে চলেন অজস্র ছোট গল্প ও উপন্যাস। তাঁর রচিত পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা আজও কালোত্তীর্ণ হয়ে আছে। মাত্র 48 বছর বয়সে তাঁর জীবনাবসান হয়। শুরু হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়। শচীন দত্তের বাড়িতে চাকর টিকে না, মাইনে কম, খাওয়ার কষ্ট, পান থেকে চুন খসলে গালাগালি, সুতরাং চাকর টিকবে কেন? কেরানির মতো ওদের চাকরি তো দুর্লভ নয়, লোকে ডেকে নিয়ে কাজ দেয়। 1 মাস কাজ করে, তারপর দীনবন্ধু পালাবার উপায় দেখল। নতুন মাসের 2 তারিখে সে 1 পয়সা দিয়ে 4খানা চিঠির কাগজ কিনে ফেলল। আড্ডায় বসে আদালতের পিয়নকে দিয়ে এই মর্মে চিঠি লেখালো যে দেশে তার বউ মর, স্বামীকে যেতে লিখেছে সকাতরে। চিঠি পড়ে শচীন দত্তের স্ত্রী বিমলা নাক সিটকে বললেন, মরো মরো তো চিঠি লিখলে কি করে শুনি? সেজমে নন্দরানী হেসে বলল, বজ্জাতি না রে, তোর বউ তোকে খামে চিঠি রেখে? ইস, কই দেখি, বার কর তো খামটা। খামটা ফেলে দিয়েছি আজ্ঞে। আর তিনি চিঠি লিখবেন কেন? চিঠি লিখেছে আমার ভাই জগবন্ধু। দীনবন্ধুর পেটে অনেক বুদ্ধি। বিমলা অনেকক্ষণ টানা ভাঁজলেন, শেষে বললেন, আচ্ছা যাস বাড়ি, কিন্তু লোক দিয়ে যেতে হবে বাছা, নইলে মাইনে পাবি নে। এই শীতে আমাকে দিয়ে বাসন মাজালে তোর কি হবে জানিস? গাড়িতে কলিশন হয়ে বাড়ির বদলে একেবারে স্বর্গে চলে যাবি। দীনবন্ধু আড্ডায় ফিরে বঙ্কুকে ধরল, তাকে উদ্ধার করে দিতে হবে। বঙ্কু 30 বছরের জোয়ান, কিন্তু তার মুখে একটা অসুস্থ বিমর্ষতার ছাপ। মাঝে মাঝে তার মাথার কল একেবারে বিগড়ে যায়। তখন সামান্য একটা কথা বুঝতে তার এত দেরি হয়, এমনভাবে সে হাওয়ার মতো ফ্যাল করে তাকিয়ে থাকে যে দেখলে মমতা হয়। মাথা যখন অনেকটা পরিষ্কার থাকে, তখনও সে মুখ ভার করে একপাশে চুপচাপ বসে থাকে। সহসা কথা বলতে চায় না। তাস খেলায় যোগ দিতে আহ্বান করলে শুধু মাথা নাড়ে। দুপুরবেলা 13 টাকার হারমোনিয়ামের বেখাপ্পা আওয়াজের সঙ্গে 1.5 টাকার তবলা পিটে আড্ডায় যখন বিষম সঙ্গীত চর্চা শুরু হয়, বঙ্কু নির্লিপ্তের মতো একধারে পড়ে থাকে। সকলে বেশি রকম হইচই আরম্ভ করলে সে আড্ডা ছেড়ে চলে যায় এবং অনেকক্ষণ পথে পথে দুপুরে কাটিয়ে আসে। বঙ্কুর জীবন যেন স্তব্ধ হয়ে গেছে। জীবনের কলরবের প্রতি ওর তাই বিরক্তি। দীনবন্ধুর প্রস্তাবে অনেক কৌতুক ছিল, যারা শুনল সকলে হাসল, বিশেষ করে বিপিন দাস। বঙ্কু কোনোদিন হাসে না, সে শুধু স্বীকার করে বলল, আচ্ছা। এই নাকি তোর নতুন লোক? যে ফর্সা জামা কাপড় থাকলে হয় টিকে। বাপরে, আমি দিয়ে যাচ্ছি, টিকবে না? তোমার নাম কি? আমার নাম বঙ্কু। বঙ্কু? কি কালার, ব্রাউন না ব্ল্যাক? ব্ল্যাক ব্ল্যাক
ব্ল্যাক মানে কালো। হ্যাঁ। তুমি ইংরেজি জানো? বুক বুক ফার্স্ট, বুক ফার্স্ট। হর্স মানে ঘোড়া, সোয়ান মানে হাঁস। শুনে নন্দরানী রাগ করে সেখান থেকে চলে গেল। বঙ্কু এদিক ওদিক চেয়ে কলতলায় গিয়ে অঞ্জলি পেতে জল খেতে আরম্ভ করল। বিমলা মুখ ভার করে বললেন, ইঞ্জিরি জানা চাকর আমাদের দরকার নেই দিনু, তুই অন্য লোক দেখে দে। বেটা মেয়ের মুখের ওপরে ইঞ্জিরি ছেড়ে দিল। একটু পাগলাটে মা, কিন্তু কাজ দেখলে অবাক হয়ে যাবেন। কিছু খেতে চায় না, 2 মাস খেটে 1 মাসের মাইনে নেয়। মাস কাবারে মাইনে দিতে গেলে বলে আজ তো মাসের অর্ধেক, এখন মাইনে নেব কেন? মাথাটা একটু খারাপ। 2 টাকা কম দিলেও খুশি হয়ে কাজ করবে। কিন্তু পাগল ছাগল লোক। পাগল কেন হবে মা? পাগল নয়। ছেলে বউ মারা যাওয়ার পর থেকে কেমন একটু হাবা মতো হয়ে গেছে। অপঘাতে মরল কি না ছেলে আর বউটা, তাই। নন্দরানী ফিরে এসে দাঁড়িয়েছিল। জিজ্ঞেস করল, কিসের অপঘাত রে? অপঘাত বই কি, আগে নদীর ধারে গ্রাম। বউটাকে কুমিরে নিলে ছেলেটা মলো জলে ডুবে। সে কি ছেলে দিদিমণি, যেন রাজপুত্তুর। সেদিন সন্ধে লেগেছে কি লাগেনি, মহাকাল ডাকলে আয় বঙ্কুর বউ, আয় বঙ্কুর ছেলে। মহাকালের ডাক সাড়া না দিয়ে তো আর উপায় নেই। ছেলের হাত ধরে বউটা গেল জল আনতে নদীতে। সেই যে গেলে দিদিমণি, আর ফিরে এলে না। দেহ আমরাই খুঁজে পেলাম চরের মধ্যে এক গর্তে। সেই থেকে বঙ্কুর মাথা খারাপ হয়ে গেছে বুঝি? আগে কিন্তু কোনো জুলুম নেই দিদিমণি, খুব ঠান্ডা। গাল দিলেও ফিরে কথাটি কয় না। তবে মার খুব সুবিধা হবে। মাইনে হস্তগত করে প্রস্থানের আগে দীনবন্ধু হেঁকে বলে গেল, ভালো করে কাজ করিস বঙ্কু, এমন মুনিবার পাবি নে। 2 বেলা গিন্নি মায়ের পায়ের ধুলো নিস। কলতলায় বাসন ছড়ানো ছিল। আদেশের অপেক্ষা না রেখেই বঙ্কু সেগুলি মাজতে আরম্ভ করেছিল। ফিরেও তাকালো না। উঠানে লিচু গাছের ব্যাপক ছায়া, একপাশে চৌবাচ্চা ও কল, সেখানে পাতার ফাঁকের চিকরিকাটা আলো ছায়ার আলপনা। নন্দরানীর মনে হলো নতুন চাকরটা যেন রোদ আর ছায়া দিয়ে বোনা চেক আলোয়ান গায়ে জড়িয়ে বসে বাসন মাজতে বসেছে। যার বউকে খেয়েছে নদীর কুমিরে, ছেলেকে খেয়েছে নদী নিজে। ওকে বেশি বকাবকি করো না মা, দুঃখী লোক। আমি বুঝি খালি বকাবকি করি? করো না। দীনবন্ধু পায়ের ধুলো ঠাট্টা করে গেল কেন, ধরতে পারোনি? একটা পাগলকে দিয়ে মিছিমিছি পালিয়েই বা গেল কেন? তবে মিছিমিছি নয়, খামের চিঠি মা, খামের চিঠি। দীনবন্ধুর বউ খামে চিঠি লেখে। রান্নাঘর থেকে একটা এঁটো গেলাস নিয়ে এসে নন্দরানী কলতলায় গেল। এটা আগে মেজে দাও তো বঙ্কু। বঙ্কু থালা মাজা বন্ধ করল, আঙুল দিয়ে বাসনগুলি দেখিয়ে জিজ্ঞেস করল, কিসের আগে? ওগুলি মাজার আগে না সকলের আগে? হাসির কথা। নন্দরানী কিন্তু হাসল না, বলল, সকলের আগে। জল খাবো কি না তাই? 1 মিনিট লাগবে। লাগুক, তুমি মেজে দাও। বঙ্কু গেলাসটা মাজল, গেলাসের সঙ্গে হাতও ধুয়ে কল থেকে জল ভরে নন্দরানীকে দিল। কি জানি কি ভেবে গম্ভীর মুখে বলল, নদীর জল খুব মিষ্টি, কলের জলে স্বাদ নেই। দেশে দেশে আমরা নদীর জল খাই। নন্দরানীর মনে হলো সত্যি জলে স্বাদ নেই। তার আরও মনে হলো বঙ্কুর দেশের নদীর নাম যদি গঙ্গা হয়, তবে তো বঙ্কু তাকে হাতে করে যে জল দিল তার মধ্যে বঙ্কুর বউয়ের সূক্ষ্মতম 1 কণা রক্ত আর বঙ্কুর ছেলের তিল পরিমাণ প্রাণ মিশেছিল। বঙ্কু তাকে কি খাওয়ালো, কি গিলে ফেললো সে? আচ্ছা, জলটা অমন বিস্বাদ লাগলো কেন? বঙ্কুর শোকার্ত উপস্থিতিটা স্নায়ুতে ঘা মারছিল। নন্দরানীর মনে হলো
সত্যি কিরকম একটা বিশ্রী বোটকা স্বাদ আটকে রয়েছে জিভে। তোমার দেশ কোথায় বঙ্কু? গঙ্গার ধারে? কি কি করে জানলেন? আর কি করে জানলেন? নন্দরানীর সমস্ত শরীর শিরশির করে পেটের মধ্যে পাক দিয়ে উঠল। সে সেইখানেই বসে পেটের সব উগড়ে ফেলে দিতে আরম্ভ করল। শুধু জল নয়, অবেলায় খাওয়া ডাল ভাত তরকারি তার যতই মনে হতে লাগলো সেগুলি কুমিরের ভুক্তাবশিষ্ট বঙ্কুর বউয়ের পচা মাংস, ততই বমির ধমক বেড়ে গিয়ে নন্দরানীর দম আটকে যাওয়ার মতো উপক্রম হলো। বঙ্কু হতভম্ব। জ্বর হয়ে তার বউ একদিন এমনিভাবে বমি করেছিল, কিন্তু এ তো তার বউ নয়, এ তেমনি ভাবে বমি করে কেন? বিমলা ছুটে এলেন, বড় ছেলে সরোজ ছুটে এলো। ছেলে মেয়ে যে যেখানে ছিল মুহূর্তে কলতলায় হাজির হয়ে গেল। সুস্থ হয়ে কলসির জলে মুখ ধুয়ে নন্দরানী ঘরে গিয়ে শুয়ে পড়ল। খানিকক্ষণ মুখ বাঁকিয়ে পড়ে থেকে হঠাৎ একসময় বালিশে মুখ গুজে সে বেজায় হাসতে আরম্ভ করে দিল। বিমলার কাছে খবর গেল নন্দরানী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ও রানী, কাঁদিস কেন? কাঁদছে কই, হাসছি। ফুতে পেয়েছে ভাবছো? হিস্টেরিয়া হয়েছে? তা নয় মা, আমার নার্ভগুলি গোল্লায় গেছে। এক শিশি নার্ভ টনিক কিনে দিও আমায়। দিতে স্রোত থাকে, সে কথাটা কি একবারও মনে হলো ছাই? মিথ্যে বমি করে মরলুম। বঙ্কুর ছেলে বউ একদিনে সমুদ্রে পৌঁছে গেছে। কি বলো মা? কে রে? আমি গো, আমি আমি আমার বউ বমি করে কাঁদতো একদিন। যা চলে এখান থেকে পাজি। বঙ্কু ধীরে ধীরে সরে গেল। রাত্রে 11টায় বঙ্কু আড্ডায় ফিরল। 3 জোড়া তৈলকৃষ্ণ তাসে বিনতি কাবার হচ্ছে। বিপিন বাজারের দিকে গিয়েছিল, সে পুঁটির সম্বন্ধে গোপনীয় সংবাদ দিচ্ছে। একটু থেমে জিজ্ঞাসা করল, রে, কেমন চাকরি করলি বঙ্কু? বেশ চাকরি। কাল যাস আমার সঙ্গে, বোসবাবুদের বাড়ি চাকরি করিয়ে দেবো। আচ্ছা। কিন্তু খুব ভোরে উঠে বঙ্কু বেরিয়ে যাচ্ছে দেখে দীনবন্ধু অবাক হয়ে গেল। কোথায় চলেছিস রে? কাজে কাজে যাচ্ছি। দিমনি খুব খুব সকালে যেতে বলে দিয়েছে। ওখানে তুই কাজ করবি নাকি? করব, ওখানে কাজ করব। বলে বঙ্কু চলে গেল। দীনবন্ধু সকলকে বলল, হে একদম খেপে গেছে, বেগার খাটতে চললো ভূতের বাড়ি। বঙ্কু কাজ করে বেশ, কিন্তু ওর সঙ্গে কথা কইলেই মুশকিল বেঁধে যায়। নিজে নিজে মিনিট 15-র মধ্যে সব মশলা বেটে ফেলে, কিন্তু হলুদটা আগে বেটে দিতে বললেই তার সব গোল পাকিয়ে যায়। প্রত্যেকটি হলুদ 5 মিনিট ধরে কচলে কচলে ধোয়, বাটতে আরম্ভ করে হঠাৎ থেমে গিয়ে কিসব ভাবতে থাকে। শেষে নন্দরানীকে বলে, আমার বউ খুব তাড়াতাড়ি হলুদ বাটতে পারতো, আমার অনেকক্ষণ লাগে। বউ কি করে হলুদ বাটতো ভাবছি। এ দেখো, এমনি করে নোড়া ধরতো। 2 মাসে 1 মাসের মাইনে নেয়, তাও কম। বিমলা প্রাণপণ চেষ্টায় নিজেকে সামলে চলেন, কিন্তু মানুষের স্বভাব কোথায় যাবে। তিনি বলেন, মরণ, যেমন করে রোজ বাটিস তেমনি করে বাট না। রানীর মুখের দিকে তাকিয়ে আছিস যে হাঁ করে। ও জানে নাকি তোর বউ কেমন করে নোড়া ধরতো? তুমি যাও মা এখান থেকে। তুমি মুখ ছোটালে এমন ভরকে যাবে যে সারাদিনে হলুদ বেটে উঠতে পারবে না। আমি দেখিয়ে দেব বঙ্কুকে। কথাটা বুঝতে বঙ্কুর সময় লাগে। বুঝে বলে, দেখি তোমার হাতখানা দেখি। নন্দরানী হাত দেখায়। বঙ্কু মাথা নেড়ে বলে, না, নরম হাত, ব্যথা হবে। আমার বউয়ের হাত খুব শক্ত ছিল, একদিন এমন চড় মেরেছিল। কাকে? বঙ্কু অনেকক্ষণ ভাবে, তারপর বলে,
কাকে? পাঁচু, পাঁচুকে। পাঁচু ঘুরে পড়ে গিয়েছিল চড় খেয়ে। তারপরে মায়ের বেটা এসে কি কান্না! চড় মেরে পাঁচুর মা কেঁদেছিল কেন? অনেক ভেবেও বঙ্কু এ প্রশ্নের জবাব দিতে পারে না। করুণ চোখে নন্দরানীর মুখের দিকে চেয়ে থাকে। নন্দরানীর মনে হয় তার মনের ভেতরটা যেন ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, কুয়াশায় চারদিক আচ্ছন্ন। এত বড় জোয়ান লোকটা নিজের মনের কুয়াশায় নিজেকে হারিয়ে ফেলেছে। কিন্তু মশলা চাই, নইলে রান্না বন্ধ। নন্দরানীকে বলে, তোমার দেরি হবে, আমায় দাও। এ যেন অন্যায় শাসন। এমনি মুখ করে বঙ্কু জোরে জোরে মশলা বাটতে আরম্ভ করে। নন্দরানীর মনে হয় শিলটাই বুঝে সে ভেঙে ফেলবে। চাকরকে ধমকানো এবারের ছেলেবুড়োর ধাতস্থ। দিন কয়েক সংযত হয়ে চললেও ক্রমেই সকলে নিজের মেজাজ প্রকাশ করতে আরম্ভ করত। অন্য সকলের চেয়ে বিমলাই বেশি, কারণ তিনি বাড়ির গিন্নি বলে সর্বদা চাকরের সঙ্গে তাকেই কারবার করতে হয়, এবং তাতে মেজাজ প্রকাশের সুযোগ অহরহ উপস্থিত থাকে। নন্দরানী বঙ্কুকে ধমকায় না তা নয়, কিন্তু অন্য কাউকে সে বেশি ধমকাতে দেয় না। বঙ্কু যেন তার নিজস্ব সম্পত্তি। তার খুশি হলে সে বকবে, মারবে, কিন্তু অন্যে তা পারবে না। নন্দরানীর মনোভাব কতকটা এই রকম। অন্য সকলে বঙ্কুর প্রতি রুদ্ধ হয়ে উঠলে নন্দরানী রাগ করে কড়া কথা শুনিয়ে তাদের থামিয়ে দেয়। মাকে অনেক করে বুঝিয়ে বলে, একরকম মাগনার চাকর, ওকে কেন বকো বলো তো? চলে গেলে ভালো হবে বুঝি? বিমলা চুপ করে থাকেন, কিন্তু রাগ হলে ফের বকেন। কিন্তু তার বকুনি গালাগালির রূপ নিতে পারে না। শুরুতেই নন্দরানী থামিয়ে দেয়। একদিন খাওয়া নিয়ে গন্ডগোল বাঁধল। অল্প দুটি ভাত আর একটু ডাল ছাড়া বঙ্কুর জন্য সেদিন কিছুই ছিল না। অন্যদিন নীরবে খেয়ে যায়, কিন্তু আজ বঙ্কু বলল, তরকারি কই? তরকারি নেই, ওই দিয়ে খা। তবে আমায় দুধ দাও, নইলে আমি খাবো না। তোকে উনুনের ছাই দেব, না খাস তো উঠে যা। কিন্তু বঙ্কু উঠেও গেল না, ভাতও খেলো না, খালি মাথা নেড়ে বলতে লাগলো, দুধ দাও, আরে দাও না দুধ। কি দিয়ে ভাত খাবো আমি? হ্যাঁ, কি দিয়ে ভাত খাবো? তার মাথা নাড়ার রকম দেখে শঙ্কিত হয়ে বিমলা ডাকলেন, ওরা নি দেখ এসে বঙ্কু কেমন করছে। নন্দরানী এলো। কি রে বজ্জাত, বদমাশি হচ্ছে? খা বলছি। একটু দুধ দেবে না? এক কড়া দুধ কে খাবে? এক কড়া দুধ একটু দেবে না? তোকে কচু দেব, নবাব পুত্তর কি না, দুধ খেতে দেব ওকে। ডাল দিয়ে খা। বঙ্কু নীরবে খেতে আরম্ভ করল। নন্দরানী সগর্বে মার দিকে চেয়ে ঘরে চলে গেল। অর্থাৎ, একটু ডাল তো আছে, আমি ইচ্ছে করলে ওকে শুধু ভাত খাওয়াতে পারি। বঙ্কু যে তার মুখের কথায় বাঁচে মরে, এই আনন্দে নন্দরানী দিশেহারা। বঙ্কুকে শাসন করে নন্দরানী আবার গিয়ে শুয়ে পড়ল। 2 ঘন্টা পরে ঘুম ভেঙে দেখল বঙ্কু দরজার বাইরে চুপ করে বসে আছে। কি রে বঙ্কু? আমার পেট ভরেনি। আমি তা কি করব? আড্ডায় গিয়ে খেয়ে আসগে যা। আমাকে জল দিয়ে যাস 1 গেলাস। জল দিতে ঘরে ঢুকে বঙ্কু আর বাইরে যেতে চায় না। নন্দরানী বলল, যাবি না আড্ডায়? বঙ্কু মাথা নাড়ল। নন্দরানী আবার বলল, তবে আমার একটু পা টেপ। ওকে দিয়ে পা টেপাচ্ছিস যে? ওই জোয়ান মন্দ ধিঙ্গি মেয়ের যদি একটু বুদ্ধি শুদ্ধি থাকে। পাগল আর ছাগল সমান মা। ওর শরীরটাই বড়, মনের বয়স 1 বছরও নয়। নইলে তোমার বাড়ি কাজ করে। নন্দরানী মাকে এমনিভাবে খোঁটা দেয়, নিজে যেন বঙ্কুর প্রতি পরম দয়াবতী। কারো দয়া থাক বা না থাক, বঙ্কু এ বাড়িতে কায়েমি হয়ে রয়ে গেল। কয়েক মাসের মধ্যে একথা স্পষ্টই বোঝা গেল যে ধমক ছোট জিনিস, গালাগালি দিয়েও বঙ্কুকে তাড়ানো যায় না। মাইনে না পেয়ে আধপেটা খেয়েও সে ও বাড়ির মাটি কামড়ে পড়ে থাকবে।
পাগলের মর্জি, কিন্তু তাই বলে সবাই মিলে যে ওকে গাল দেবে তা হবে না কিন্তু। বিমলা এই উপদেশের মর্যাদা রাখতে অস্বীকার করলেন। বালতির কানায় লাগিয়ে কাপড় ছোঁড়ার জন্য একদিন এমনি গালাগালি করলেন যে নন্দরানীকে খুঁজে বার করে বঙ্কু কেঁদেই অস্থির। বঙ্কু বোঝে নন্দরানী তারই পক্ষে। অত বড় মানুষটির কান্না দেখে নন্দরানীর বিষম হাসি পেল। তাকে হাসতে দেখে কান্না থামিয়ে বঙ্কু ভীত চোখে খানিকক্ষণ চেয়ে থেকে সরে গেল। হাসি পাক, বঙ্কু তার উপরে নির্ভর করেছে এটুকু নন্দরানী বোঝে। এর মর্যাদা রাখবার জন্য বঙ্কুর সামনে সে মাকে বলল, কেন অত বকো? তোমার বড্ড বাড়াবাড়ি মা। বটে। বিমলা পেটের মেয়ের মুখ ঝামটা সইলেন না, সমান প্রত্যুত্তর দিলেন। ফলে মা মেয়ের রীতিমতো ঝগড়া হয়ে গেল। তার পক্ষ হয়ে নন্দরানীকে লড়তে দেখে বঙ্কু ভারী খুশি, আনন্দে কেবল মাথা চালতে লাগল। একদিন নন্দরানী কলঘরে স্নান করছে। এমন সময় বঙ্কুর কাণ্ডে বিমলা একেবারে ক্ষেপে গেলেন। নন্দরানীর আয়না চিরুনির সাহায্যে চুল আঁচড়াবার শখ বঙ্কুর কেন হয়েছিল বলা কঠিন, কিন্তু সে শখ যে জন্যই হোক, আয়নাটা দেওয়াল থেকে নামিয়ে ভালো করে মুখ দেখার শখ না চাপলে কোনো গোল হতো না। বঙ্কুর হাতে নন্দরানীর ক্রিম মাখা, পিছলে পড়ে আয়নাটা ভেঙে গেল। বিমলা এমন গালাগালি আরম্ভ করলেন যেন আয়নার শোকে আর্তনাদি মরা কান্না জুড়েছেন। বড় ছেলে সরোজ জানে কথার মারে মানুষ মরে না। সে বঙ্কুর গালে ঠাস করে চড় কষিয়ে দিল। বঙ্কু কাঁদো কাঁদো হয়ে কলঘরের সামনে গিয়ে জোরে দরজা ঠেলতে আরম্ভ করলো। ভেতর থেকে নন্দরানী জিজ্ঞাসা করলো, কে? আমাকে আমাকে দাদাবাবু মারছে। যা এখান থেকে বজ্জাত কোথাকার। কাণ্ড দেখে সরোজের মাথায় রক্ত চড়ে গেল। বঙ্কুর কান ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে এলো একেবারে রাস্তায়। দূর হয়ে যা বজ্জাত কাহাকা। আহা, তাড়িয়ে দিলি কেন একেবারে? তোর বড় রাগ সরোজ। যা ডেকে নিয়ে আয়। মাগনার চাকর মাগনা জোটে ভাবিস নাকি? তুমি ডেকে আনোগে। বলে সরোজ দাড়ি কামাতে বসল। কলঘর থেকে বেরিয়ে এসে নন্দরানী সদরে গিয়ে পথের দুদিকে উঁকি মেরে দেখল কোথাও বঙ্কুর চিহ্ন নেই। সে চলে গেছে। রাগে মুখ কালো করে সে ভেতরে এলো। যাক যাক মরুক, স্নানের ঘরের দরজা ঠেলে বেটা বজ্জাত। 2 ইঞ্চি পুরো দরজা, সেটা মনে রেখো দাদা। মাতব্বারি করা তোমার একটা বাজে স্বভাব। আমার বেরিয়ে আসার তর্স হইল না তোমার? তুই এসে কি করতিস শুনি? তোমায় বলতাম তাড়িয়ে দাও, না হয় মারো। বলতাম কিছু বলো না। দুমদাম পা ফেলে নন্দরানী চলে গেল। কিন্তু দেখা গেল এত সামান্য কারণে কাজ ছেড়ে চলে যাওয়ার মতো মন্দ চাকর বঙ্কু নয়। ঘণ্টাখানেক পরে সে কোথা থেকে এসে নীরবে এঁটো বাসন কুড়োতে আরম্ভ করল, আর মাঝে মাঝে ভীত চোখে তাকাতে লাগলো নন্দরানীর দিকে। এই 1 ঘন্টায় তার মস্তিষ্ক এইটুকু আয়ত্ত করতে পেরেছে যে নন্দরানীর স্নানের সময় কলঘরের দরজা ঠেলা অপরাধ। দেখলি? তুমি ভাবছো ও মান অপমান বোঝে না? বলবো চলে যেতে? থাক, তুই বললে হয়তো চলে যাবে। মানুষ বশ করতে জানা চাই দাদা, শুধু বকলেই হয় না। সে যেন অনেক চেষ্টায় অনেক তপস্যায় বঙ্কুকে বশ করেছে। বঙ্কুর বশ্যতা শিকারে বিধাতার কোনোই হাত নেই, সবটুকু কৃতিত্ব তারই। বাইরের চৌবাচ্চায় বঙ্কু কাপড় ধোয়, খানিক পরে ছাড়া কাপড় আনতে কলঘরে ঢুকে
সে আর বেরিয়ে আসার নাম করে না। বিমলা বলেন, তোর সাবান মাখছে হয়তো মুখে রানী। নন্দরানী তাড়াতাড়ি কলঘরে গেল। দেখল বঙ্কু সকলের কাপড় বালতিতে তুলে তার দূরে শাড়িটা দিয়ে মুখ মুছছে। ও কি হচ্ছে বঙ্কু? বঙ্কু তাড়াতাড়ি শাড়িটা ফেলে দিয়ে ভীত চোখে চেয়ে রইল। ভয়ানক বজ্জাত তো তুই, আমার কাপড়ে মুখ মুছছিস কেন? বঙ্কুর মুখে কথা নেই। বঙ্কুর বুদ্ধির জড়তা ক্রমেই কেটে গেল। কাজটা প্রকৃতির, কিন্তু তাতে নন্দরানীর অজ্ঞাত প্রভাব কি একটুও ছিল না? অবশ্য চাকরের বুদ্ধির জট খুলবার ধৈর্য ও ইচ্ছা নন্দরানীর থাকার কথা নয়। বঙ্কুকে সে পছন্দ করত শুধু এই জন্য যে বঙ্কু নিজেকে বাড়ির মধ্যে বিশেষ করে তারই চাকর করে রেখেছিল। সে যেন নন্দরানীর ব্যক্তিগত সম্পত্তি। তাকে নিয়ে যা খুশি করার অধিকার নন্দরানীর আছে। মুখের কথা খসা মাত্র বিনা বাক্য ব্যয়ে পালন করে বকে কাঁদানো যায়, মিষ্টি কথায় খুশি করা চলে। এমন একান্ত নির্ভরশীল মানুষকে কে না পছন্দ করে? কিন্তু বঙ্কুর সহজ বুদ্ধি ফিরে আসার সঙ্গে চারদিকে গোল বাঁধতে লাগলো। বঙ্কুর বিশেষত্ব লোপ পেয়ে এলো। তার বুদ্ধির বিকাশের সঙ্গে একজন পূর্ণ মানবের মধ্যে শিশুর প্রাণ দেখে এবং সেটা এক শোচনীয় ফল বলে জেনে তাকে আর অন্যান্য চাকরদের চেয়ে পৃথক করে দেখার আর কোনো কারণ রইল না। তার উপর বঙ্কু নিজের প্রাপ্যগণ্ডা বুঝে নিতে শিখল এবং একদিন 9 মাসের বাকি মাইনে একসঙ্গে দাবি করে বসে সকলকে ক্রুদ্ধ ও চমকিত করে দিল। বিনা পয়সায় নন্দরানীর কেনা গোলাম হয়ে থাকতেও তার বিশেষ আপত্তি দেখা গেল। তার নির্ভরশীলতা গেল শোচনীয়ভাবে কমে। কেউ ধমকালে সে একাই নিজের হয়ে নিজেই লড়াই করে। নন্দরানীর মুখ চেয়ে থাকে না। নন্দরানী অন্যায় হুকুম করলে সে গম্ভীর মুখে জানায় সে অন্য কাজ করছে। নন্দরানীর জুলুমে বিরক্ত হয়ে এক এক সময় ফোঁস করে ওঠে। একটা রাজ্য যেন হাত ছাড়া হয়ে গেছে। নন্দরানীর একরকম জ্বালা বোধ হয়। হৃত রাজ্য পুনরুদ্ধারের জন্য সে প্রাণপণে চেষ্টা করে, কিন্তু যে রাজ্য সে নিজের চেষ্টায় জয় করেনি, একবার হারিয়ে নিজের চেষ্টাতেই আবার সে রাজ্য জয় করবে কি করে? সে রাগ চেপে অনুযোগের সুরে বলে, তুই আজকাল আর আমার কথা শুনিস না বঙ্কু। ও যে সব অন্যায় কথা। কি করে শুনি? মশলা বাটছি, হুকুম দিলে ঘর ঝাঁট দিয়ে যা। একটা মানুষ তো আমি আমি কি করব? তবে তুই দূর হয়ে যা এই বাড়ি থেকে। তবে 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 মাইনে চুকিয়ে দাও, আমি এক্ষুনি যাচ্ছি। বলে বঙ্কু রেগে চলে যায়। শেষে একদিন নন্দরানীর সঙ্গে ঝগড়া করে মাইনে না নিয়ে বঙ্কু চলে গেল। বলে গেল, আমার মাইনের টাকায় তুমি হাড় গড়িও দিদি। এ কথা শুনে সরোজ তাকে মারতে উঠেছিল, কিন্তু বঙ্কুকে রুখে দাঁড়াতে দেখে গায়ে হাত তোলা আর সঙ্গত বিবেচনা করেনি। 2 দিন পরে সকালবেলা কিন্তু বঙ্কু ফিরে এলো। নন্দরানী তখন দাঁত মাজছে। বঙ্কু ম্লান হেসে বলল, নতুন লোক রেখেছ নাকি দিদিমণি? যদি রেখে থাকি। আমাকে তুমি রাখো। ও যাকে রেখেছ ছাড়িয়ে দাও। তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না। আমি মাইনে চাই না। কথাটার কদর্থ করে রাগে কাঁপতে কাঁপতে নন্দরানী উঠে চলে গেল। মাকে গিয়ে বলল, শুনছো মা, আমায় ছেড়ে থাকতে না পেরে বঙ্কু ফিরে এসেছে, মাইনেও নেবে না। বেশ তো, পাগলের কথায় তুই রাগ করেছিস নাকি? ও পাগল? দেখো কে, ওর ঘরে আমার শাড়ি, আমার চুল, আমার জুতো এসব জড়ো করা আছে। হারামজাদাকে রোজ পা টিপতে দিতাম, ঘুমিয়েও পড়তাম এক একদিন। মা গো! আহা, কি যে সব বলিস! বলে বিমলা কার্যান্তরে চলে গেলেন। নন্দরানী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল। তারপর কাকে যে মুখ ভ্যাংচালে অন্তর্যামী জানেন। পরের বছর বৈশাখ মাসে নন্দরানীর বিয়ে হলো এক
দোজপক্ষ মুন্সেফের সঙ্গে। বিয়ের 3 মাস পরেই সে স্বামীর ঘর করতে চলে গেল বহরমপুরে। ঠিক 1 মাস পরে বঙ্কু সেখানে গিয়ে হাজির। কিরে বঙ্কু, মা বড় বকে, তাই কাজ ছেড়ে দিয়েছি। আমায় রাখবে দিদিমণি? আমি মাইনে নেব না গো। নন্দরানীর কোলে স্বামীর প্রথম পক্ষের ছেলে, গায়ে একরাশি গয়না, পরনে দামি কাপড়, সিঁথিতে চওড়া সিঁদুর। তার চাল অতি ভারিক্কি গিন্নির মতো এবং বেমানান। সে বলল, তা বেশ তো, থাক না। আরে না, মাইনে দেব বই কি, খাটবে মাইনে দেব না? ছি। তোর মাইনে আমার কাছে জমা থাকবে, কি বলিস বঙ্কু? আচ্ছা। তারপর দিন কেটেছে, মাস কেটেছে অনেকগুলি। নন্দরানীর ঘর ভরা ছেলে মেয়ে, সে বেজায় মোটা হয়ে পড়েছে। বঙ্কু এখনো তার কাছে চাকরি করে বিনা পয়সার গোলামি। তার মাথার মধ্যে কোনো গোল নেই, কিন্তু নন্দরানীর উপর তার আগের মতোই নির্ভরতা। নন্দরানীর মুখের কথায় তার মরণ বাঁচন। 20 বছরের মাইনে জমা। মুন্সেফ মাঝে মাঝে ঠাট্টা করে বলেন, বঙ্কু যদি এখন সব মাইনে চেয়ে বসে রানী, তোমায় আমি বিক্রি করব। নন্দরানী হাসে। তারপর তার নিজের মোটা শরীরটার দিকে চেয়ে গম্ভীর হয়ে যায়। গড়ানো চাকা গড়িয়ে চলবে অবশ্য, কিন্তু তবু ভয় করে। চুল পাকতে, দাঁত পড়তে, আর বাকি কত। বঙ্কুর কিন্তু চুলও পেকেছে, দাঁতও পড়ে গেছে কয়েকটা। শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।